আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন এক ভয়ানক ভৌতিক ঘটনা নিয়ে। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছে এক বড় ভাই। আপনাদের কাছে যদি কোনো ভয়ানক ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। ইমেলটি হলো themosthorrorexperience@gmail.com। ইমেলটি হোম স্ক্রিনে দেওয়া থাকবে। তো যে ভাইটি আমাদের ঘটনাটি পাঠিয়েছে তার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে তার নামটি বলতে পারছি না। সেই ভাইটির নাম দিচ্ছি অনিক। তো অনিক ভাইয়ের পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় চলে যাব আমরা। তো অনিক ভাইয়ের বাসাটি হচ্ছে টাঙ্গাইল জেলায় কালিয়াতি থানার এলাঙ্গা শহরের পাশে কোনো একটি গ্রামে। তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটে অনিক ভাইয়ের নানার সাথে। মূল ঘটনায় যাবার আগে অনিক ভাইয়ের নানার সম্পর্কে একটু বলে নেই। তার নানার বাসা ছিল অনিক ভাইয়ের বাসার পাশেই। তার নানার বয়স বর্তমানে 70 বছর প্রায়। তার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার নানার যখন 20 থেকে প্রায় 22 বছর হবে আর কি। তো অনিক ভাইয়ের নানার সমস্যা থাকার কারণে আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি। নামটি রাখা হচ্ছে আকবর। তো আমরা মূল ঘটনায় চলে যাই। তো আকবর নানা যখন বয়স 20 থেকে 22 বছর, তখন অনেক দিন আগের ঘটনা। তখনকার সময়ে গ্রামে কারেন্ট ছিল না, কোনো প্রকার ডিজিটাল ফোন বা টিভি ছিল না। তখন সব থেকে বেশি সবাই ব্যবহার করত রেডিও, যাতে দেশের খবরাখবর তারা জানতে পারে। কিন্তু দেখা যেত কি, যদি কোনো নতুন ফিল্ম বা ছবি আসতো, বের হতো, বা কারো যদি মনে শখ জাগতো যে সে ছবি দেখবে, তাহলে তারা করতো কি, যে তাদের আশেপাশে যদি বাজারে কোনো হল থাকতো তাহলে তারা হলে যেয়ে ছবি দেখতো। আগে তো খুব হল ভালোই চলছে, এখনো চলে। তো আকবর নানার যে গ্রামটা ছিল, সে গ্রাম থেকে তাদের বাজারে যাইতে আরো 2টি গ্রাম পার হতে হতো। আরো 2টা গ্রামে পরে তাদের বাজারটা ছিল। ওই বাজারে একটা সিনেমা হলও ছিল। আগে দেখা যেত কি, যে প্রত্যেকটা বাজারে বাজারে একটা করে সিনেমা হল থাকতো, যাতে সবাই ওই হলে গিয়া ছবি দেখতে পারত। তো আকবর নানা হঠাৎ একদিন তার মনে একটু উৎসাহ দিল যে সে হলে গিয়ে ছবি দেখবে। তো একদিন সে প্রায় বিকালের দিকে সে ছবি দেখতে যায়। সে ছবি দেখে প্রায় রাত 10টার দিকে সে বের হয় হল থেকে বের হয়ে
সে বাজারে আসে। বাজার থেকে তাদের বাসায় আসতে মিনিমাম 30 মিনিট সময় লাগতো হেঁটে আসতে। আর তখনকার সময়ে তো ওরকম মানে গাড়িও থাকতো না যে গাড়ি দিয়ে আসবে, আর মানুষজন খুব কম ছিল, আর সন্ধ্যার পরে অতটা কেউ বের হতো না, খুব কমই বের হতো। তো সে যখন সিনেমা হল থেকে বেরিয়ে আসে, আসার পর তার মনের ভিতরে একটু ভয় ভয় লাগতেছিল যে কি করে সে বাসায় আসবে। এতটা পথ, রাত 10টা বাজে, কোনো গাড়ি ঘোড়া কিছু নেই। তো সে মনের ভিতরে একটা সাহস রেখে সে আস্তে আস্তে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তো বাজার থেকে কিছু দূর আসার পরে সে একটা লোক দেখতে পায়। সে চিনতে পারে নাই। পরে সেই লোকটা তার নানার কাছে আসে। যখন কাছে আসে তখন সে বুঝতে পারে বা সে চিনতে পারে যে যে লোকটার সাথে দেখা হয়েছে সে লোকটা হচ্ছে তার গ্রামেরই লোক, হ্যাঁ, প্রতিবেশী। তো সে জিজ্ঞেস করে ওই লোকটা নানারে যে কই গেছিল বা কোথায় গেছিল। সে বলে যে সে না সিনেমা দেখতে গেছিল। ওই লোকটা বলে যে আমি তো একটা বাজারে কাজে আসছিলাম, তো চলেন যাই, আমরা একসাথে যাই। গল্প করতে করতে হেঁটে চলে যাই। নানা মনে মনে ভাবলো যে যাই হোক, ভালোই হয়েছে, একা যাওয়া লাগতো, প্রতিবেশী পাইছি, তো একসাথেই যাই। এই বলে নানা, আকবর নানা ও ওই লোকটা আস্তে আস্তে গল্প করতে করতে বাড়ির দিকে আসতে থাকে। তো বাড়ির দিকে যখন আসে, আসার পথে আরো 2টি গ্রাম পরে, 2টা গ্রাম যখন পার হয়, যখন তাদের গ্রামে ঢুকবে, তাদের গ্রামে যাওয়ার জন্য ওই 2টো গ্রাম থেকে আপনার একটা রাস্তা আছে। রাস্তাটা হচ্ছে যে হিন্দুদের যে চিতাপার, মানে যেটাকে বলে শ্মশান ঘাট, যেখানে মানুষ পুরা হয়, সেইটার পাশ দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে তারা চলাচল করে। তো যখনই তাদের রাস্তায় আসবে ওই গ্রাম থেকে, তখন ওই রাস্তায় আসার সময় রাস্তার সামনে আমরা একটা আপনার ওই বট গাছের মতো একটা বড় গাছ আছে, এবং গাছের মানে ওই তার পাশে 2-3টা ঘর আছে, মানে কালী মন্দির। তো তারা ওরকম ভাবে কোনো ফিল করে নাই। যখনই তারা ওইটুকু পার হয়েছে, গাছটা পার হয়ে তারা আসছে, আসার সাথে সাথে আপনার ওই রাস্তার মাঝ বরাবর যখন আসছে, তখন তো দেখা গেছে কি যে রাস্তাগুলো এমন হতো যে বাড়িঘর খুব কম ছিল আগে। ওই রাস্তার আশেপাশে ওরকম বাড়িঘর ছিল না। আপনার প্রায় 5-6 মিনিট এরকম ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে হতো, তারপর বাড়িঘর। তো তখন তো সিজন ছিল আপনার পাট ক্ষেত, পরে কুষার, এরকম একটা সিজন ছিল। তো আশেপাশে মানে বাম পাশে ছিল পাট ক্ষেত, ডান পাশে ছিল আপনার যে কুষার ক্ষেত ছিল, কুশাল ক্ষেত মানে কুষার আখ ক্ষেত ছিল। তো যখন ওই আখ ক্ষেতের সামনে ওই আকবর নানা আর ওই লোকটা আসে, তখন হঠাৎ করে তার একটা শব্দ, একটা সাউন্ড তারা শুনতে পায়। সাউন্ডটা কিরকম? সাউন্ডটা হচ্ছে এরকম যে টিনের ঘরে যদি অনেক ঝুড়ি বৃষ্টি পড়ে চালের উপর, ওই বৃষ্টি পড়ার কারণে, চালের উপর বৃষ্টি পড়ার কারণে যে একটা আওয়াজ আসে, শন শন আওয়াজ,
সেরকম একটা আওয়াজ তারা শুনতে পায়, বেশ কিছুক্ষণ ধরে তারা শুনতে পায়। তো প্রথমত তারা ওই লোকটা আর আকবর নানায় কিছু মনে করে না, সাধারণ বিষয় হিসেবে তারা নিছে, যেটা সাধারণ কোনো কিছু হবে বা কোনো কিছু শিয়াল বা কুকুর টুকুর হবে, ওরকমই করতেছে। তারা এই শিয়াল বা কুকুর যে এরকম যে শব্দ করবে, তারাও এটা তাদের মাথায় আসে নাই। তো তারা একবার চিন্তা করলো শিয়ালে করবে, কিন্তু না, তারা এই চিন্তা করলো যে শিয়ালে তো এরকমভাবে শব্দ করতে পারবে না, যেরকম শনশনা আওয়াজ আসতেছে। তো আওয়াজটা কোন জায়গা থেকে আসতেছে সেটাও তারা বুঝতেছে না, কিন্তু তারা এটা ফিল করতেছে যে তারা একটা আওয়াজ শুনতে পাইতেছে। তো এরকমভাবে 2 থেকে 3 মিনিট তারা ওই জায়গায় দাঁড়ায় থাকে, দাঁড়ায় আওয়াজটা শুনে দুজনেই। তো হঠাৎ করে তারা যখন ডান দিকে মাথাটা ঘুরায় বা ডান দিকে তাদের চোখটা যায়, যেমন আখ ক্ষেতের দিকে, তখন তারা একটা জিনিস দেখতে পায় কি, যে আখ ক্ষেতে কি যেন নড়তেছে, আখগুলা নড়তেছে, আর কি যেন নড়তেছে তারা বুঝতে পারে না, আর সেখান থেকে একটা শনশন আওয়াজ আসতেছে। তো আকবর নানা মনে একটা সাহস রেখে, কারণ সাহস থাকবে না কেন, তারা দুইজন, একা থাকলে একটা ভয় লাগতো, তারা দুইজন এটা চিন্তা করে তারা ওই আকবর নানা বলতেছে যে আমি একটু যাই দেখে আসি যে কি এমন একটা জিনিস ওইখানে আছে যে এরকম শনশন আওয়াজ করতেছে, বা কি সে আওয়াজ করতেছে, হয়তো চুর টুরও থাকতে পারে, এরকম চিন্তা ভাবনা তারা সে করছে। করে সে যখন একাই ওই আখ ক্ষেতের সামনে বা আখ ক্ষেতের ভিতরে যাওয়া চাইছিল, তখন ওই লোকটা বলতেছে যে না না, আগে যাওয়া যাবো না, আর একটু চিন্তা ভাবনা আমরা করি, দেখি কি হয়। এই বলে তারা আরো 5 থেকে 10 মিনিট ওই জায়গায় দাঁড়ায় থাকলো, যে না, কোনোভাবে আওয়াজ কমতেছে না। পরে তারা একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিল যে দুজনেই যাবে দেখার জন্য যে কি এমন একটা আওয়াজ করতেছে ওই জায়গায়, কি। পরে তারা দুজনে যায়, যাওয়ার পর দেখে যে একটা সাদা ঘোড়া আপনার ওই আখ খেতে এমন ভাবে দৌড় পারতেছে আর এমন ভাবে শনশন আওয়াজ করতেছে যে সবকিছু নষ্ট করে ফেলাইতেছে। হ্যাঁ, এটা সত্যি যে সকালবেলায় তারা সেটা দেখছে, ওই আখ ক্ষেতটা নষ্ট করে ফেলাইছে। তো সেটা দেখে তারা দুজন ভয় পেয়ে যায়, তাদেরকে তারা বুঝতে পারলো যে এটা অস্বাভাবিক কিছু, স্বাভাবিক কিছু না। কারণ সাদা ঘোড়া এমনভাবে ঝলঝল করতেছে যে রাতের বেলায় যদি কেউ টর্চ লাইট জ্বালায় একটা টিনের উপর যদি মারে, ওই টিন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাক যা আসে আলোটা, যেরকম লাইট করে যেরকম জ্বলজ্বল করে, সেরকম ঠিক জ্বলজ্বল করতেছে, তাকানো যাচ্ছে না, মনে হয় নূর দাঁড়ায় রয়েছে এরকম। তখন তারা আরো বুঝতে পারে যে এটা অস্বাভাবিক কিছু, তারা অনেক ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তারা কিচ্ছু না বলে চুপচাপ তারা বাড়ির দিকে রওনা দেয়, বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু ওই যে একটা অস্বাভাবিক কিছু দেখলো, সেটা তারা কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট পরে অদৃশ্য হয়ে যায়, শনশন আওয়াজটাও বন্ধ হয়ে যায় যখন তারা আসতে শুরু করলো বাসার দিকে বা বাড়ির দিকে। তো অদৃশ্য হয়ে যায়, তারা পিছনের দিকে তাকায় না, ওরা সরাসরি বাড়ির দিকে আসতে থাকে। আর পরে এটা জানতে পারা গেছে যে ওই ইটাও তাদের পিছনে আসতেছিল, কিন্তু তারা বুঝতেছিল না। তো যাই হোক, তারা যখন বাড়ির দিকে আসতে থাকে তখন তারা ওই পিছনে অস্বাভাবিকটা আসে। তো তাদেরকে কোনো ক্ষতি করে নাই, ওই সময়ে ভয়ও দেখায় নাই। তো তারা দুজন, ওই লোকটা আর আমার অনিকের
আকবর নানা দুজনেই ভয় পেয়ে রাত্রেবেলা কোনো দিকে না যায় সরাসরি একটা গ্রামের ভিতরে এক তান্ত্রিক ছিল, আর যেটাকে বলে কবিরাজ, সেটা ছিল। তারা বুঝতে পারে যে এটা কোনো একটা সমস্যা হতে পারে সারা রাত, এজন্য তারা কবিরাজের বাড়ি চলে যায়, সরাসরি তাদের বাড়িতে না যায়। তো ওই বাড়িতে যখন যায়, তখন যায় দেখে যে ওই তান্ত্রিকটা, ওই কবিরাজটা একটা ধ্যানে বইছে, যে অন্য একটা লোকের কাজ করতেছে বা অন্য একটা লোকের সমস্যা দূর করতেছে, এর জন্য ধ্যানে বসে। তো তারা ওই লোকটা পরে আর নানা কবিরাজটা কিছু বলতে পারতেছে না ওই সময়, কারণ ধ্যানে বসে ডিস্টার্ব করা যাবে না। তো তার যে সহকর্মী ছিল পাশে, সে দাঁড়ানো ছিল। তো কোনো দিকে চিন্তা না করে সে ওই লোকটাকে সবকিছু খুলে বলে, বা সে লোকটাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে সে তার ওই কবিরাজের সহকর্মীরে সবকিছু খুলে বলে যে আমরা তো ওই রাত্রে ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার পথে এই কাহিনী দেখছি এবং কি আমরা ভয়ও পাইছি। আরেকটা কথা বলি, যে কবিরাজটা ছিল, সেই কবিরাজটা ধ্যানে বসে যে অন্য একটা লোকের একটা জিন হাজির করবে তার শরীরের ভিতর, তার অন্য লোকের সমস্যা সমাধান করার জন্য, কিন্তু কোনোভাবে জিনটা হাজির করতে পারতেছিল না। তো যখন ওই কবিরাজের সহকর্মীরে নানা আর ওই লোকটা সবকিছু খুলে বলল, তখন হঠাৎ করে ওই কবিরাজের মধ্যে একটা জিন হাজির হয়। কিন্তু সে বুঝতে পারে, পরে বুঝতে পারে যে যে জিনটা হাজির হয়েছে সে জিনটা হচ্ছে যেটা তারা দেখে আসছে রাস্তায়, নানা আর ওই লোককে, ওই জিনটাই ওই কবিরাজের মধ্যে হাজির হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে হলো। এটা হলো যে ওই যে বললাম, আমি আগেই বলছি যে তারা যখন বাড়ির দিকে রওনা দেয়, তখন তাদের পিছনে পিছনে ওই জিনটাও আসে। যখন কাছাকাছি ওই কবিরাজের বাড়ির সামনে আসে, তখন ওই জিনটা ওই কবিরাজের ভিতরে হাজির হয়ে যায়। তো হাজির হওয়ার পরে তার যে কবিরাজের যে সহকর্মী ছিল, ওর দিকে এমনভাবে ছুটে আসছে যেমন একটা নেকড়ে তার সামনে যদি একটা খাবার পায়, তাহলে কিরকম পরিমাণ একটা ক্ষুধার্ত নেকড়ে তো কি পরিমাণ পাগল হয়ে যেতে পারে, এরকম অবস্থা হয়ে গেছে, যেমন ওরে গিলে খাইয়ে ফেলাবে সহকর্মীরে, এরকম পাগলামি করতেছে, কিন্তু পারতেছে না। কারণ ওই কবিরাজে যখন ধ্যানে বসছিল তখন একটা বৃত্ত দিয়ে রাখছিল, ওই বৃত্তের বাইরে আসতে পারতেছে না। তো এরকম করার কারণে সে বুঝতে পারে সহকর্মীটা যে এটা হবে, হয়তো বা যেটা দেখে আসছে সেটাই হবে। তখন তারা আরো ভয় পাওয়া যায়। তখন ওই তার কবিরাজের যে সহকর্মী ছিল, সে ওই জিনটাকে প্রশ্ন করতেছে যে কে তুই, তোর নাম কি, কই থেকে আসছস, কই থাকস। তো সবকিছু সে প্রশ্নের উত্তর দেয় নাই, সে একটুকু বলল। ওই জিনে বলতেছে যে আমি ওই চিতাপাড়ে থাকি, যে চিতাপাড়ের পাশ দিয়ে আমাদের গ্রাম, ওই নানাদের গ্রামের রাস্তাটা ছিল, চিতাপাড়ে থাকে। তো এটাও বলতেছে যে সে নাকি অন্য একটা গ্রামে গেছিল ঘুরতে। জিনে বলতেছে যে অন্য একটা গ্রামে গেছিল ঘুরতে, কারণ সেখানে নাকি তাদের অনেক সহপাঠী আছে, সাথী আছে। কোনো একটা বিপদ কোনো একটা ঝামেলার কারণে তাকে নাকি আলাদা করে দেওয়া হয়েছে, এজন্য এখানে এসে সে আশ্রয় নিছে।
আশ্রয় নেওয়ার পর সে আবারও গেছিল সে মিলমিশ করার জন্য, সে পারে নাই। যখন সে আসতেছিল তার গন্তব্যস্থানে ওই চিতাপাড়ে, তখন তার যে জিনের যে আসল রূপটা, সেই রূপটা নিয়ে সে আসতেছিল। জিনে বলতেছে এই কথা যে সে আসল রূপ নিয়ে সে আসতেছিল। রাত তখন 9:30 বা 10টার দিকে বাজে। যখন আসতেছিল সে তখন দেখতে পায় যে দুইটা লোক আসতেছে। ওই দুইটা লোক হচ্ছে আকবর নানা আর ওই লোকটা। আর সরি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ওই লোকের নামটা আমরা বলতে পারছি না। লোকের নামটা হচ্ছে যে আলী। ওই আমরা আলী ভাই করে ডাকবো। ওই আলী ভাই আর ওই আকবর নানা ছিল। যিনি বলতেছে যে আমি দুইটা লোক দেখতে পাই, এর জন্য আমি ওই সাদা ঘোড়ার একটা রূপ নিয়ে ওই আখ ক্ষেতের ভিতরে আমি এমন একটা আওয়াজ করি যাতে তারা ভয় পেয়ে চলে যায়। কারণ আমারে যদি আমার একবার অরিজিনাল চেহারায় বা অরিজিনাল ফেসে আমাকে দেখে, তারা ওইখানে আমারে দেখে অজ্ঞান হয়ে মারাও যেতে পারে। এজন্য তাদেরকে শুধুমাত্র আমি ভয় দেখাই যাতে আমার পথ থেকে সরে যায় এবং আমার গন্তব্যস্থান থেকে সরে যায়। এজন্য তাদেরকে ভয় দেখাই আমি সরে যাওয়ার জন্য। একটু এগুলো বলতেছে জিনে। তো তারপরে বলতেছে যে তাদের তো কোনো ক্ষতি করে নাই। পরে এইটাও জিনে বলতেছে যে আমাদেরকে যে দেখবে বা ক্ষতি করার তো দূরে থাক, আমাদেরকে যে দেখবে তাদেরকে আমরা ক্ষতি করব, সেটা জিনে বলতেছে। তো এর কবিরাজের সহকর্মী বলতেছে যে না, এটা কখনো সম্ভব না, এটা হচ্ছে আমাদের এলাকার লোক, এগুলো আমাদের এলাকা, আমাদের গ্রামের লোক, আমাদের সহপাঠী এবং আমাদের সবাই একসাথে থাকি, আমরা সবাই একই গ্রামের লোক, তো ক্ষতি করা যাবে না। যিনি বলতেছে যে আমার তাহলে একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে যে ওই শর্তটা যদি পালন করতে পারে তাহলে আমি কোনো ক্ষতি করব না, আমি চলে যাব। পরে সহকর্মী বলতেছে যে কি শর্ত? পরে যিনি বলতেছে যে আমার যে সাথীগুলো ছিল তাদের সাথে কোন একটা কারণে, কোন একটা দ্বিধাবোধ হওয়ার কারণে আমাকে তাদের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আপনারা যদি তাদের সাথে আমার মিলাই দিতে পারেন, তাদের সাথে যদি আমার সাথে আবার চলাচল করে দিতে পারেন, তাহলে আমি তাদেরকে কোনো ক্ষতি করব না, এটা বলতেছে জিন। কিন্তু আসলে দেখা গেছে কি যে এটা তো কোনোভাবে সম্ভব না। তার মধ্যে আবার জিনে বলতেছে যে কারণ হচ্ছে আমি একা চলতে পারি না, আমার একা চলতে খুব খারাপ লাগে, আমার ভালো লাগে না। তো সহকর্মী বলছে যে ঠিক আছে, চেষ্টা করব মিলা দেওয়ার জন্য। তো এই বলে জিন চলে যায়। চলে যাওয়ার পরে যখন কবিরাজ একটু সুস্থ হয়, তখন কবিরাজে একটা পানি পরা দেয় নানারে, আরো লোকেরে পানি পরা দেয়, শরীর বন্ধ করে দেয় যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। কিন্তু ওই যে কবিরাজের যে বাড়ি ছিল, ওই বাড়ির থেকে আকবর নানার বাড়িতে আসতে বা ওই লোকের বাড়িতে যেতে প্রায় 10 মিনিটের সময় হাঁটা লাগতো। তো এই বলে তারা আরো অনেক ভয় পায়া যায়। কিন্তু যখন শরীর বন্ধ করে তারা তখন বিশ্বাস করে যে না, শরীর তো বন্ধ আছে, এখন কিছু করতে পারবে না। এই বলে তারা চলে আসে, বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর তারা ঠিক আগের মতোই গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালবেলায় ওই কবিরাজের সহকর্মী আসছে, আকবর নানার বাড়িতে আসছে। আসার পর
বলতেছে যে সবকিছু করে দেওয়া হয়েছে, সবকিছু কাজ করে দেওয়া হয়েছে, আর কোনো ক্ষতি করবে না, আর কোনো ক্ষতি করবে না, কোনো কিছু হবে না। তারপর সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আর নানার আকবর নানার যে 60, এখন বর্তমানে 70 বছর হয়েছে, আজ থেকে প্রায় 20 বছর বা আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। এই 50 বছরের মধ্যে আরো অনেকে কিছু ঘটছে, কিন্তু ওইরকম ভাবে অস্বাভাবিক কোনো কিছু ঘটে নাই এখন পর্যন্ত নানার সাথে। এই ছিল ঘটনা। ধন্যবাদ ভাইয়াকে আমাদেরকে অনেক সুন্দর এক ভয়ানক ঘটনা পাঠানোর জন্য। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের ঘটনা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার আমাদের এই ভিডিও ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় একটি ঘটনায় চলে যাব। সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আরও একটি বড় ভাই, ইমেল করে পাঠানো হয়েছে। তো তার নামটাও আমরা প্রকাশ করতে পারছি না, আমরা নাম দিচ্ছি রাকিব। তো রাকিব ভাইয়ের যে ঘটনাটা সেটা বলতেছি। তো ঘটনাটা হচ্ছে এরকম যে 3 দশক আগের কথা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তখন গ্রামের জীবন ছিল শান্ত ধীর, ঠিক নদীর জলের মতো। সেই গ্রামে থাকতেন এক তরুণী, তার নাম ছিল আনোয়ারা বেগম। আমার একটু বলে নেই, এই আনোয়ারা বেগম হচ্ছে এই রাকিব ভাইয়ের নানি। ঘটনাটা ঘটে এই আনোয়ারা বেগম অর্থাৎ রাকিব ভাইয়ের যে নানি ছিল তার সাথে ঘটনাটা ঘটেছে। তো অনেকদিন আগের কথা। সেই সময়ে তার নানির যে বয়সটা ছিল সেটা হচ্ছে 22 বছরের মতো। আর তিনি তখন পড়াশোনা করতেন, অনার্স 3য় বর্ষে পড়াশোনা করতেন। তো অ্যাকচুয়ালি দেখা গেছে যখন একটা মেয়ে মানুষ যখন অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে তখন পরিবার থেকে দেখা গেছে কি যে বিয়ের চাপটা একটু বেশি আসে। তো সবার মতোই এই তার নানির বিয়ের জন্য চাপ দিত বা বিয়ের জন্য ছেলেপক্ষ দেখতে আসতো। তো একদিন একটা ছেলেপক্ষ দেখে চলে যায়, তখন সবার পছন্দ হয়, কিন্তু আনোয়ারা যে বেগম ছিল অর্থাৎ রাকিব ভাইয়ের যে নানি ছিল সে বলতেছে যে সে নাকি পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করার পরে নিজের পায়ে দাঁড়াবে, তারপর সে বিয়ে করবে। তারপর কিছুদিন যাওয়ার পরে যখন সে অনার্স 4th বর্ষে গেল, তো তখন একটা ভালো একটা সম্বন্ধ আসে তাদের বাড়িতে। তো সে সম্বন্ধে ভালো থাকার কারণে তার পরিবার থেকে অনেক চাপ দেয় যে তাকে বিয়ে করতেই হবে, বিয়ে করতে হবে। এই চাপের কারণে তার নানি তার নানার বাড়ি বা তার নানির বাড়ি অর্থাৎ আনোয়ারা বেগম তার নানার বাড়ি সে চলে যায় অভিমান করে, সে চাপের কারণে, কারণ সে পড়াশোনা করবে। আর যখন সে তার নানার বাড়ি চলে যায়, তো তার নানার বাড়িটা ছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা।
চলে যাওয়ার পরে, আর যখন যেদিন চলে যায় সে সময় ছিল বর্ষাকালও না, আবার বর্ষাকালের মতো আর কি, টুকটাক বৃষ্টি পড়তো। আর দিনটা ছিল আমের দিন, তখন আম পাকছে, আমের সিজন ছিল। তো যখন সে তার নানার বাড়ি চলে যায়, তখন সে টুকটাক করে বৃষ্টি পড়তেছিল। চলে যাওয়ার পর কিছুদিন থাকার পর হঠাৎ একদিন অনেক বৃষ্টি, ঝড়। আর আরেকটু কথা বলে নেই যে তার নানুর বাড়িটা ছিল এমন যে বাড়িতে 3-4টা ঘর ছিল এবং সামনে অনেক বড় উঠান ছিল। তার ঘরের পিছনে 5 মিনিটের মতো একটু হাঁটা লাগতো, একটা আমের বাগান ছিল। হয়তো অত বড় বাগান ছিল না, কিন্তু 5 থেকে 6টা আম গাছের একটা বাগান ছিল, অনেক বড় বড়। তো এটা স্বাভাবিক যে আগে দেখা যেত কি যে যখন ঝড় বৃষ্টি হইতো বা অনেক ঝড় হইতো, সকাল হোক বিকেল হোক রাত হোক, অনেক সবাই মিলে কিন্তু আম কুড়াইতো। কারণ আগের সময় একটা আম কুড়ানোর একটা যে মজা, ফিলিংস, যে আনন্দটা, সেটা সব করতে এখন হয়তো নাই। তো ঠিক বরাবরের মতোই একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আনোয়ার নানি একটু ভাবলো যে যাই একটু আম করে আসি। তো সেদিন হয়েছে কি যে যখন সে আম কুড়াইতে যাবে তখন সবাইকে ডাকতেছিল যে আম কুড়াইতে যাবো কিনা, যাবে কিনা, সবাইকে বলতেছে, কিন্তু সেদিন কেউ সাড়া দেয় নাই যে আম কুড়াইতে যাবো কিনা। তারপর কেউ যায় নাই, কিন্তু আনোয়ার নানি সে মনে সাহস রেখেই সন্ধ্যার পরেই সন্ধ্যার পরে যখন বৃষ্টি হচ্ছিল তখন সে একাই বেরিয়ে যায় আম কুড়াইতে। আর সে ভাবতেছিল যে এটা তো কোনো স্বাভাবিক কিছু না, বেশি রাত হয় না যে ভয় লাগবে। তো সে তো জানতো না যে সেদিনই তার কিছু একটা ঘটবে তার সাথে। তো টুকটাক বৃষ্টি পড়তেছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড়ও হচ্ছে, অনেক বাতাসও হইতেছে। তো যখন সে আম গাছের নিচে যায়, দেখে যে অনেকগুলো আম পড়ে রয়েছে, ঝড়ের মধ্যে পাকা আম পড়ে রয়েছে। তো সে একটা করে একাই আম কুড়াচ্ছে। যখন এক সময় দেখা গেল যে তার যে আমের ব্যাগটা নিয়ে গেছিল, সে যখন ওই আম কুড়াইতে তার ব্যাগটা বুঝাই করে ফেলাইছে, তখন হঠাৎ করে এক মহিলা কণ্ঠে তার পিছনে একজনের ডাক দেয়, যে এই বলে যে এই আনোয়ারা এই দিকে আয়, এই গাছের নিচে অনেক আম পড়ে রয়েছে। এই কথাটা বলে সে ডাক দেয়। তখন সে তার দিকে না তাকায় সে মনে মনে ভাবতেছিল যে যাক, ভালোই হইলো যে আমার সাথে কেউ একজন আছে যে আমার সাথে আম কুড়াচ্ছে। তো তার ডাকে সাড়া দিয়ে যখন আসলে ওই জায়গায় যাইতে চাইছিল না, কারণ তার যে আমের ব্যাগটা ছিল সেটা পুরা হয়ে গেছিল, মানে বুঝা হয়ে গেছিল। তারপরে সে মনে মনে ভাবলো যে যেহেতু ডাকতেছে, যাই দেখি কেমন আম পড়ছে। তো এই কথা চিন্তা করে সে যখন তার পিছনের দিকে তাকায় যখন একটু হাঁটতেছিল, তখন হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা হচ্ছে অবিশ্বাস্যকর। যে দুইটা জিনিস দেখতে পায় যে তার সামনে যে ব্যক্তিটা দাঁড়ায় রয়েছে, তার যে চোখগুলা ছিল সেই চোখগুলো হয়েছে একটা টেনিস বলের মতো বড় বড়। তো দুইটাই টেনিস বলের বড় বড় লাল চোখ, আর তার দাঁতগুলা ছিল 1 হাতের পরিমাণের সমান, এত বড় বড় ছিল, ভারসাম্যহীন, মানে মাটিতে তার পা নাই। এই অবস্থায় সে দেখার পর সে কোনো চিন্তা না করে
তার শরীর স্তম্ভ হয়ে গেছে, সবকিছু স্তম্ভ হয়ে গেছে। সে জোরে একটা চিৎকার করে সে বাড়ির দিকে দৌড় দেয়। তো বাড়ির দিকে দৌড় দিয়ে আস্তে আস্তে সে এক সময় তার বাড়ির যে উঠান ছিল সেই উঠানে পড়ে যায়, অজ্ঞান অবস্থা হয়ে যায়। তো সবাই যখন চিৎকার শুনে, তার মামা মামি নানা নানি বেরোইছে, তখন বেরোয় দেখে যে আনোয়ারা বেগমের বাবা অর্থাৎ রাকিব ভাইয়ের যে নানি, সেটা সে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তো ওই মুহূর্তে তাকে কোনো কিছু না বলে তার জ্ঞান ফেরায় পরে সবাই তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। পরে সে সবকিছু তার সবাইকে বলে যে এই ঘটনা ঘটেছে আমার সাথে। তো এই ঘটনা শোনার পরে সবার মনে একটা আতঙ্ক লেগে গেছে, সবার মনে একটা ভয় লেগে গেছে যে এর আগে তো কখনো এরকম হয়নি, এখন কেন এরকম হলো। তো সবার মনে ভয় লাগার পরে তো আনোয়ার নানি একটু অসুস্থ হয়ে পড়ে। পরে ওই রাত গেল। সকালবেলায় এক কবিরাজ আনা হলো। কবিরাজ আনার পরে সবকিছু ঠিকঠাক করার পর বিকেল বেলায় তার যে আনোয়ার নানি ছিল সে ইন্তেকাল করার পর বাড়িতে একটা হইচই লেগে যায়, অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে সে আরো একটা কবিরাজ আনার পরে সেখানে তাদের কাজ কাম চালানোর পরে আস্তে আস্তে সেই অদৃশ্যমান সেই প্রেতাত্মা ওইখান থেকে চলে যাওয়ার পরে সেটা এখন পর্যন্ত স্বাভাবিক। এই ছিল ঘটনা রাকিব ভাইয়ের। তো ধন্যবাদ রাকিব ভাইকে যে আমাদেরকে অনেক সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। ধন্যবাদ আপনাদেরও যে এতক্ষণ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদের ঘটনাটি পুরোটা শোনার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কারো যদি ভালো লাগে থাকে তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কারোর সাথে যদি কোনো ভয়ানক ঘটনা ঘটেছে থাকে অথবা কারো যদি জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করে পাঠাবেন। আমি আবারও ইমেলটি বলে দিচ্ছি। আমাদের ইমেলটি হচ্ছে themosthorrorexperience@gmail.com। এই ইমেলটি আমাদের হোম স্ক্রিনে দেওয়া থাকবে। তো এই বলে আমাদের আজকের ঘটনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।